আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। জনগণ সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব কর্মসূচির আগে শক্তি বাড়ানোর কৌশল হাতে নিয়েছে বিএনপি। সরকারের পদত্যাগ, এক দফা আন্দোলনের নতুন কর্মসূচি নিয়ে শিগগিরই রাজপথে নামতে চায় বিএনপি। জানিয়ে দিব সাবেক পুলিশের আইজিপি বেনজিরের সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। জানাবো বঙ্গোপসাগরে ঘাঁটি বানাতে দিচ্ছি না, তাই সমস্যা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গোপসাগরে একটি শক্তিশালী দেশ ঘাঁটি বানাতে চায়, যা আমি হতে দিচ্ছি না বলেই এত সমস্যা করা হচ্ছে। এরপর জানিয়ে দিব আওয়ামী লীগের এমপি আনার খুন, ডিবি কার্যালয়ে যা জানালো ভারতীয় পুলিশ। এমপি আনারুল আজিম আনারের মরদেহ শিগগিরই উদ্ধার করতে পারবেন বলে আশা প্রকাশ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। বৃহস্পতিবার 23 মে রাত 10:15টার দিকে ভারত থেকে 4 পুলিশের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের আলাপকালে সব তথ্য জানান। ডিবি প্রধান বলেন, ভারতীয় পুলিশের যে টিম ডিবিতে এসেছে তারা আমাদের হাতে গ্রেপ্তার আসামিদের সঙ্গে কথা বলেছেন। আমাদের ডিবি পুলিশের কাছে আসামিরা যে তথ্যগুলো জানিয়েছিল তারা ভারতীয় পুলিশের কাছেও একই তথ্য স্বীকার করেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব এবার ইউরোপের 3 দেশের সঙ্গে ঠান্ডা লড়াই নেতানিয়াহু সরকারের। স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দাবি বহুদিনের। জাতিসংঘের বেশিরভাগ সদস্য রাষ্ট্র ইতিমধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বলয়ের বেশ কিছু দেশ এখনও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে মানে না। ফিলিস্তিন 2012 সাল থেকে জাতিসংঘের অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে মর্যাদা পাচ্ছে। জাতিসংঘের বারবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির প্রস্তাব উঠলেও যুক্তরাষ্ট্রের ভেটোতে সেটি বাতিল হয়ে যায়, কিন্তু এবার ইউরোপ থেকে 3টি রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এ কারণে নেতানিয়াহু সরকার তাদের উপর নতুন করে অনেক বেশি ক্ষিপ্ত হয়েছে। দেশগুলো হচ্ছে স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড। এই 3 দেশ থেকে ইসরায়েলের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে বেলজিয়াম নেতানিয়াহু সরকার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। জনগণ সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ এখন গণবিরোধী সরকারের হিংস্র আচরণ এবং নিষ্ঠুর দুঃশাসনে অতিষ্ঠ হয়ে উঠেছে। বৃহস্পতিবার 23 মে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল বলেন, জনগণ অবৈধ আওয়ামী সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। জনগণ এবং বিরোধী নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়ে সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘমেয়াদে ভোগ করার যে দিবাস্বপ্ন দেখছে তা কখনোই পূরণ হবে না। বিএনপির মহাসচিব বলেন, জনভিত্তি নেই বলে 7ই জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও বেশি বেসামাল এবং জুলুমবাজ হয়ে উঠেছে। কর্তৃত্ববাদী শাসনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন বিরোধী দলের নেতাকর্মীদের উপর তীব্র মাত্রায় দমন পীড়ন শুরু করেছে। তিনি বলেন, আদালতকে দিয়ে মিথ্যা মামলায় সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো এখন অবৈধ আওয়ামী দখলদার সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য রেজাউল রহমান ফাহিমের বনানী থানায় দায়েরকৃত 4টি মামলার জামিন নামঞ্জুর এবং কারারন্তীন এর ঘটনায় উদ্বেগ জানিয়ে ওই বিবৃতি দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচির আগে শক্তি বাড়ানোর কৌশল বিএনপির এক দফার আন্দোলন। সরকারের পদত্যাগের এক দফা আন্দোলনের নতুন কর্মসূচি নিয়ে শিগগিরই রাজপথে নামতে চায় বিএনপি। এর আগে নানান কৌশলে সাংগঠনিক শক্তি বাড়াতে চায় দলটি। সেই লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ এবং উজ্জীবিত করতে তৃণমূল পর্যায়ের সফল করবে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা। দেশের তরুণদের সম্পৃক্ত করতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং কৃষক দলকে সক্রিয় করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত রোববার 4 সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন। এছাড়াও জাতীয় নেতা এবং শুভানুদ্দায়ীদের মধ্যে যারা টেলিভিশন সহ গণমাধ্যমে কথা বলেন তাদের নিয়েও আলাদা বৈঠক হয়েছে বলে জানা গেছে। এদিকে যুগপৎ আন্দোলনের শরিক দল এবং জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর আন্দোলন ইস্যুতে তাদের বিভিন্ন প্রস্তাব এবং মতামত পর্যালোচনা করছে বিএনপির হাইকমান্ড। গত 12 থেকে 16 মে যুগপৎ আন্দোলনের বিভিন্ন দল এবং জোটের শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে বিএনপি। এসব বৈঠকে যুগপৎ আন্দোলনের জামাত ইসলামের অবস্থান সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি এবং রিজার্ভ সংকটের খবরে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে নতুন কোনো কর্মসূচি দেয়া যায় কিনা তা নিয়ে আলোচনা হয়েছে। জানা গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করতে জেলা সফরের উদ্যোগ নিয়েছে বিএনপি। এই সফরের বিষয়ে দিক নির্দেশনা দিতে গত রোববার 4টি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছে তারেক রহমান। এই বৈঠক শেষে একাধিক নেতা জানান, মূলত জেলা সফরে তৃণমূলের সুখ দুঃখ চাওয়া পাওয়া আর তাদের কষ্টের কথা শুনবেন কেন্দ্রীয় নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে টার্গেট করে কেন সরকারের নানা মহল থেকে বিদ্বেষমূলক বক্তব্য দেয়া হয় তার একটি ব্যাখ্যা দেয়া হবে। এর উদ্দেশ্যে নেতাকর্মীরা যাতে কোনো অবস্থায় দলের শীর্ষ নেতৃত্ব নিয়ে বিভ্রান্ত না হয় সে ব্যাপারে সতর্ক করা হবে। বেনজিরের সম্পত্তি জব্দের নির্দেশ। সাবেক আইজিপি বেনজির আহমেদের 83টি দলিলের সম্পত্তি জব্দের নির্দেশনা দিয়েছে আদালত। পাশাপাশি 9টি ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 23 মে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আর শামস জগলুল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা সব তথ্য কালবেলাকে জানিয়েছে। আদালত সূত্র থেকে জানা গেছে, গোপালগঞ্জে বেনজিরের 83টি দলিলের সম্পত্তি জব্দের আবেদন করে দুদক। এ সময় দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। পরে আদালত আবেদনটি মঞ্জুর করে এ আদেশ দেয়। এর আগে গত 23 এপ্রিল বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করে 2 মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের বেঞ্চ দুর্নীতি দমন কমিশন দুদক এর নির্দেশ দেয়। পরে বেনজিরের সম্পদের খোঁজে দুর্নীতি দমন কমিশন দুদক 3 সদস্যের একটি টিম গঠন করে। সংস্থার উপপরিচালক হাফিজুল ইসলামকে প্রধান করে গঠিত টিমের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক নিয়ামুল হাসান গাজী এবং জয়নুল আবেদিন। বঙ্গোপসাগরে ঘাঁটি বানাতে দিচ্ছি না, তাই সমস্যা করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গোপসাগরে একটি শক্তিশালী দেশ ঘাঁটি বানাতে চায়, যা হতে দিচ্ছি না বলেই এখন এ সমস্ত সমস্যা হচ্ছে। এ সময় বিএনপি জামাতের উদ্দেশ্যে তিনি বলেন, যতই মুরব্বি ধরুক জ্বালাও পোড়া করুক রেহাই পাবে না। বৃহস্পতিবার 23 মে সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, 2021 সালে নির্বাচনের আগে গ্যাস বিক্রি চুক্তিতে রাজি হয়নি বলে শক্তিশালী দেশটি আমাদের সেই সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি। গ্যাস বিক্রিতে রাজি হয়নি বলে ক্ষমতায় আসতে দেয়া হয়নি। গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় বসার মতো দৈন্যতায় আমরা কখনোই ছিলাম না। প্রধানমন্ত্রী বলেন, আমার যুদ্ধ ঘরে বাইরে সব জায়গায়। এ অবস্থায় আমি আছি, চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিয়েছিলাম। চক্রান্ত এখনো আছে। পূর্ব তিমুরের মতো বাংলাদেশ একটি অংশ নিয়ে তারপর চট্টগ্রাম মিয়ানমার এখানে একটি খ্রিস্টান দেশ বানাবে, বঙ্গোপসাগরে একটা ঘাঁটি করবে। তারপর তার কারণে বঙ্গোপসাগর ভারত মহাসাগরে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে। এ জায়গাটার উপর অনেকেরই বদনজর, সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যদি আমি বাংলাদেশের কারো কোনো বাইরের শক্তিকে এয়ারবেস করতে দেই, ঘাঁটি করতে দেই, তাহলে আমার কোনো অসুবিধা নেই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব এটা। আমি একটাই জবাব দিয়েছি, আমি স্পষ্ট করে বলে দিয়েছি, আমি বঙ্গবন্ধু কন্যা শেখ মুজিবুর রহমানের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না। ক্ষমতার দরকার নেই। যদি জনগণ চায় ক্ষমতায় আসবো, না হলে আসবো না। এই কথাগুলো বললাম কারণ সবারই জানা উচিত যে আমাদের সাথে কি হচ্ছে।
আনারের খুনিদের প্রায় নিশ্চিত করে ফেলেছি স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য এমপি আনারুল আজিম আনারের খুনিদের প্রায় নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার 23 মার্চ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সব কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঝিনাইদহের সংসদ সদস্য আনারকে যারা হত্যা করেছে তাদের প্রায় নিশ্চিত করে ফেলেছি। আমাদের শুধু ঘোষণা বাকি। দুই দেশের গোয়েন্দা সংস্থা একমত হতে পারলে ঘোষণা দেব। তিনি বলেন, আমরা মৃতদেহটা এখনো উদ্ধার করতে পারিনি। আপনারা যা শুনেছেন আমরা সেগুলোই শুনেছি। যে পর্যন্ত মৃতদেহ উদ্ধার করতে না পারবো সে পর্যন্ত অফিসিয়ালি আপনাদের কিছুই বলতে পারছি না। এ বিষয়ে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে। আনারুল আজিম আমাদের ঝিনাইদহ 4 আসনের 3 বারের এমপি। ওই বর্ডার এলাকাটা সন্ত্রাস কবলিত সে এলাকারই তিনি এমপি। তিনি কি কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সে বিষয়ে আমরা সুনিশ্চিতভাবে কিছুই বলতে পারছি না। আমরা আগে সুনিশ্চিত হই, তারপর আপনাদের বিস্তারিত জানাবো। আসাদুজ্জামান খান কামাল বলেন, এখন পর্যন্ত নতুন কিছু আমাদের কাছে পৌঁছয়নি। আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা, ভারতের পুলিশ এবং ভারতের গোয়েন্দা সংস্থা মিলে কাজ করছে যাতে আরও কিছু তথ্য বেরিয়ে আসে। আমরা সুনিশ্চিত হয়েছি তাকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে তাদের মুখ থেকে আমরা এগুলো শুনেছি। তবে মৃতদেহ এখনো উদ্ধার করতে পারিনি। আমরা মৃতদেহ উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি। তিনি বলেন, তদন্তের খাতিরে আমরা আপনাদের বলেছিলাম তদন্তটা মোটামুটি গুছিয়ে এনে আপনাদের জানাবো। আমরা এখন পর্যন্ত নতুন কিছু আপডেট এই মুহূর্তে দিতে পারছি। এই মুহূর্তে আর কোনো সংবাদ আমরা পাইনি। এতটুকু বলতে পারি, প্রায় আমরা নিশ্চিত করেছি সবকিছু। মন্ত্রী আরও বলেন, একজন সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে এ বিষয়টি আমরা খুবই গুরুত্ব দিয়ে দেখছি। প্রধানমন্ত্রী সহ সবাই গুরুত্ব দিয়ে দেখছেন বিষয়টি। আশা করছি খুব অল্প সময় আমাদের হাতে তথ্য আসলে তারপর আমরা আপনাদের কিছু জানাতে পারবো। এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগেও। ইতিমধ্যেই তারা মূল হোতা সহ কয়েকজনকে আটকও করেছে। ডিবি তদন্ত থেকে জানা যায়, পরিকল্পনা অনুযায়ী কলকাতার নিউটাউনের সঞ্জীবনী গার্ডেনে ট্রিপ্লেক্স ফ্ল্যাট ভাড়া করেন মূল পরিকল্পনাকারী এমপির বন্ধু এবং ব্যবসায়িক পার্টনার আখতারুজ্জামান শাহিন। আগে থেকেই ভারতে অবস্থান করা কয়েক সন্ত্রাসীদের সঙ্গে চুক্তি করেন তিনি। এরপর 5 কোটি টাকা চুক্তিতে বাংলাদেশ থেকে ওই ফ্ল্যাটে নিয়ে যান মূল কিলার চরমপন্থী নেতা আমানুল্লাহকে। ঢাকার তদন্ত সংশ্লিষ্ট সূত্ররা জানিয়েছে, শাহিন কিলার আমানুল্লাহকে নিয়ে কলকাতায় যান গত 30 এপ্রিল। সংসদ সদস্য আনার হত্যার ছক কষেন ওই ফ্ল্যাটে বসেই। এরপর সেখান থেকে 10 মে দেশে ফেরেন শাহিন। তখন ওই ফ্ল্যাটে অবস্থান করেন শাহিনের বান্ধবী শিলাস্তি রহমান, মূল কিলার আমানুল্লাহ, জিহাদ সিয়াম, মুস্তাফিজ ও ফয়সাল। 13 মে রাতে হত্যা মিশন বাস্তবায়ন করে আমানুল্লাহ। শিলাস্ত্রী এবং ফয়সাল দেশে ফেরেন। তাদের আটকের পর হত্যা রহস্য উদ্ঘাটন করা হয়। তাদের কাছে পাওয়া যায় এমপি আনার হত্যার লোমহর্ষক কাহিনী।